এটা একটা 1.5 সাল পূর্বের সিরিজ, যার নাম এলিস ইন বর্ডারল্যান্ড। যদি এই সিরিজের ওভারভিউ নিয়ে কথা বলি, তাহলে এখানে এমন শহরের কিছু মানুষের গল্প দেখানো হয়েছে যারা নিজেদের জীবন নিয়ে খুব বেশি হতাশ হয়ে পড়েছিল। হঠাৎ করে তারা এমন এক শহরে পৌঁছায় যেখানে কোনো মানুষ নেই, কিন্তু সেই শহরে বেঁচে থাকতে হলে তাদের ভিসার প্রয়োজন। আর সেই ভিসা পাওয়া যায় শুধু মৃত্যুর খেলায়। এই খেলায় অংশ নিলে তাদের প্রাণও যেতে পারে, আর যদি খেলায় অংশ না নেয় তবুও তাদের মৃত্যু নিশ্চিত। গল্পের শুরুতে আমাদের সামনে আসে আরিসু, যে ছিল একজন দারুণ গেমার। আজ পর্যন্ত সে কোনো খেলা হারেনি। একই সঙ্গে সে গণিত এবং গাড়ি সম্পর্কে অনেক কিছু জানতো। আরিসু তার বাবা ও বড় ভাইয়ের সঙ্গে থাকতো। এত কিছু জানার পরও আরিসু কোনো চাকরি করতো না, তাই তার বাবা তাকে অকেজো মনে করতেন। এই কারণে আরিসু তার বাড়ি পছন্দ করতো না, তাই সে বন্ধুদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। এখানে আমরা তার বন্ধুদের দেখতে পাই। প্রথম বন্ধু কারুবে, যে একটি বারে কাজ করতো, কিন্তু তার বসের স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে বস তাকে চাকরি থেকে বের করে দেয়। এরপর আসে তার দ্বিতীয় বন্ধু ছোটা। সে একটি কর্পোরেট চাকরি করতো, কিন্তু মাসে শেষে তার আয়ের বড় একটি অংশ নিয়ে নিত তার মা। এই তিনজনের জীবন দেখলে বোঝা যায় সবাই নিজেদের জীবনে খুবই বেশি হতাশ, কিন্তু তারা যখন একে অপরের সঙ্গে দেখা করত তখন তারা সব দুঃখ ভুলে যেত। একদিন সিগারেট খেতে খেতে তারা ভাবে, ইস, যদি একটা জম্বি অ্যাপোক্যালিপস হতো তাহলে সবাই নতুন জীবন শুরু করতে পারতো। এরপর তারা রাস্তার মাঝখানে মজা করতে শুরু করে, যার ফলে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। পুলিশও তাদের পেছনে লাগে। তখন তারা একটি বিল্ডিং এর বাথরুমে গিয়ে লুকায়। হঠাৎ করে সব আলো নিভে যায় এবং তারা কোনো শব্দ শুনতে পায় না। যখন তারা বাইরে গিয়ে দেখে, তখন পুরো শহর ফাঁকা। কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই। পুরো শহর অন্ধকার, জনশূন্য। তবে একটি বিল্ডিং এর বাইরে আলো জ্বলছিল। তারা ভেতরে ঢুকলে সেখানে লেখা ছিল গেম এরিয়া। একটু এগোতে গেটের উপর লেজার লাইট জ্বলে ওঠে। সেখানে তারা অনেকগুলো ফোন খুঁজে পায়। ফোনগুলো হাতে নিতেই তাদের ফেস লকে ফোনগুলো খুলে যায়। সেই ফোনগুলোতে তারা গেমের নিয়ম সম্পর্কে জানে এবং একই সঙ্গে ফোনে একটি টাইমারও চালু হয়ে যায়। এই সময় সেখানে একটি মেয়ে আসে, যে আগে এই জগতে ছিল, নাম শিবুকে। যখন তারা তিন বন্ধু গেমটা সম্পর্কে তেমন ভালো বুঝতে ছিল না, তখন সে ছোট আইডিটা নিয়ে বাইরে ছুড়ে দেয়, আর লেজার লাইটে সেই কার্ডটা পড়ে যায়। এ তিনজনকে বুঝায়, তোমাদের কেউ যদি কোনো গেম না খেলে এখান থেকে বের হয়ে যাও, তাহলে তোমাদেরও এভাবে মেরে ফেলা হবে। তারপর সেখানে আরেকজন কলেজ স্টুডেন্ট আসে। তাদের প্রথম গেম শুরু হয়। প্রথম গেমের নাম ছিল ডেড অর অ্যালাইভ। এই গেমের লেভেল ছিল 3 অফ ক্লাবস। তারপর তারা একটি ঘরে আসে যেখানে দুটি দরজা ছিল, একটিতে লেখা ছিল ডেড, অন্যটিতে অ্যালাইভ। তাদের বলা হয়, যদি তোমরা সঠিক দরজা না খোলো তাহলে সবাই মারা যাবে। তাদের বন্ধু ছোটা তখনও সবকিছু ফোনে রেকর্ড করছিল, কারণ এতক্ষণ পর্যন্ত সবকিছু তার কাছে একটা মজা মনে হচ্ছিল। হঠাৎ করে সেই ঘরে গ্যাস বের হতে শুরু হয়। দ্রুত কোনো দরজা না খুলতে পারলে ঘরে আগুন লেগে যেতে পারতো। শিবুকে বলে, আমাদের অ্যালাইভ দরজা খোলা উচিত। এটা শুনে কলেজ পড়ুয়া ছাত্রটি কিছু না ভেবে অ্যালাইভ দরজাটি খুলে দেয় এবং সেই দরজা খোলার সাথে সাথেই বেচারি মারা যায়। এরপর তারা ডেড লেখা দরজাটি খুলে আর সবাই ভেতরে ঢুকে। এভাবেই তারা বেঁচে যায়। তখন থেকে সবাই গেমকে সিরিয়াসলি নিতে শুরু করে, কারণ এতে তাদের জীবন সত্যিই ঝুঁকির মুখে পড়ছিল। পরে করে আবার দুটি দরজা। এবার তাদের সঙ্গে থাকা মেয়েটি আরিসুকে বলে, এবার তোমাকে দরজা খুলতে হবে, কিন্তু আরিসুর ততটা সাহস ছিল না। তখন তার বন্ধু খারুবে দরজাটি খুলে দেয়। ভাগ্য বলে সেই দরজাটি সঠিক ছিল। সবাই ঘরের ভেতরে ঢুকে। সামনে আবারও দুটি দরজা। এখনও তাদের সঠিক দরজাটি বেছে নিতে হবে। আরিসুর বন্ধু খারুবে তাকে বলে, তোমাকে তোমার বুদ্ধি ব্যবহার করতে হবে, কারণ তুমি একজন দারুণ গেমার। তখন আরিসুর মনে পড়ে এই বিল্ডিংয়ে ঢোকার সময় একটি ম্যাপ দেখছিল, যেখানে মোট 7টি রুম ছিল। এখান থেকে বের হতে হলে ভেতরের দরজাগুলোই খুলতে হবে। এরপর সবাই ভেতরে সেই করে আসে, যেখানে আবারও সামনে লেখা ছিল অ্যালাইভ। আরিসু তার বন্ধুর ফোন নিয়ে আগের রেকর্ডিংটা আবার দেখে। সেখানে দেখা যায় যখন কলেজ ছাত্রটি অ্যালাইভ দরজাটি খুলছিল তখন সামনে আর কোনো দরজা ছিল না, কিন্তু সে সময় শেষ হওয়ার আগেই একটা দরজা খুলে ফেলেছিল। এই বিষয়টা তখন আরিসুর মাথায় আসে। এই সব কিছুর মধ্যে আরিসুর বন্ধু ছোট আহত হয়ে পড়ে। সে গেম থেকে বেরিয়ে আসতে তার সামনে 3 অফ ক্লাবস কার্ডটি আসে। এরপর সবাই ফোনে একটি করে মেসেজ আসে। সবাই 3 দিনের ভিসা পায়, কারণ তারা 3 অফ ক্লাবস কার্ডটি জিতেছিল। এখন সামনে এগোনোর আগে গেমের কার্ডগুলোর মানে একটু বুঝে নেওয়া যাক। এখানে বিভিন্ন কার্ডের সঙ্গে গেমের ধরন জড়িত। যদি স্প্যাড কার্ড পাওয়া যায় তাহলে সেই গেম হবে শারীরিক, মানে
নিজেদের শরীর ব্যবহার করে খেলতে হবে। যদি ক্লাব কার্ড হয় তাহলে পুরো টিম একসঙ্গে খেলবে, যদি ডায়মন্ড কার্ড হয় তাহলে বুদ্ধি কাটিয়ে খেলতে হবে, আর যদি হার্ড কার্ড হয় তাহলে একে অপরকে ধোঁকা দিতে হবে। তারা তখন আর বিচার আসল মানে বুঝতে পারেনি। পরে যখন তাদের চোখের সামনে একজন মানুষকে মারা যেতে থাকে, একটি লেজার লাইট এসে তাদেরকে হত্যা করে, তখন তারা বুঝতে পারে এর মানে যদি তাদের বিচার ম্যাচ শেষ হয়ে যায় তাহলে তাদের সবাইকে মেরে ফেলা হবে। আর এই বিচার তারাই শুধু তখনই পাবে যখন তারা মৃত্যুর খেলায় অংশ নেবে। এরপর তারা একটি বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে শুরু করে, কারণ আরিসুর বন্ধু পায়ে গুরুতর আঘাত লেগেছিল। তাছাড়া তাদের হাতে তখন 3 দিনের ভিসাও ছিল। সেখানে তারা দেখে অন্য সব ইলেকট্রিক ডিভাইস বন্ধ থাকলেও রেডিওটি কাজ করছে। তখন শিবুকে নিজে সম্পর্কে বলে সে 3 দিন ধরে এখানে আটকে আছে এবং এর মধ্যে সে 2টি গেম খেলছে। এরপর সবাই বসে আলোচনা করে হঠাৎ করে সবাই কোথায় গেল, তারা কোথাও উদয় হয়ে গেল কেন। তখন আরিসও সিদ্ধান্ত নেয় আজ রাতেও সে তার বন্ধুদের সঙ্গে গেম খেলবে। যদি এই গেমে কোনো ডাক্তার পাওয়া যায় তাহলে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসবে, কারণ ছোটার অবস্থা খুবই খারাপ ছিল। এরপর তারা শিবুকে রেখে যায় ছোটার কাছে, নিজেরা গেম খেলতে বের হয়। গেম ফিল্ডিংয়ে পৌঁছে তারা দেখে সেখানে আরো 13 জন খেলোয়াড় উপস্থিত। এখানেই আমরা সাদা চুলের এক ছেলেকে দেখি যে দাঁড়িয়ে ডিভাইস সার্চ করছিল, তার নাম সান্দারু। এছাড়া আরেকজন মেয়ে ছিল উসাগি। সে ছিল একজন দারুণ পাহাড় আরোহী। পাহাড়ে চড়তে সে খুব ভালোবাসতো, তবে একা কাজ করতে সে বেশি পছন্দ করত। এখানে এই গেমটির নাম ছিল ট্যাগ, অর্থাৎ তাদের ট্যাগারদের এড়িয়ে চলতে হবে। এই গেমের লেভেল ছিল 5 অফ স্পিড, মানে এটি সম্পূর্ণ ফিজিক্যাল গেম। এখানে তাদের ট্যাগারের হাত থেকে বাঁচিয়ে নিজেদের জীবন রক্ষা করতে হবে। এই গেমে তাদের এমন একটি রুম খুঁজে বের করতে হবে যেখানে একটি বোতাম আছে, সেই বোতাম চাপতে গেম শেষ হবে। এই গেম খেলার সময় ছিল 20 মিনিট। নির্দিষ্ট সময়ের মধ্যে গেম শেষ করতে না পারলে পুরো বিল্ডিং বিস্ফোরণে উড়ে যাবে এবং সেখানে থেকে সবাই মারা যাবে। এবার সবাই সেই দরজার খুঁজে বেরিয়ে পড়ে। হঠাৎ করে টার্গেট সেখানে এসে যায়। সে একটি ঘোড়ার মুখোশ পরেছিল। এখান থেকে মৃত্যুর খেলা শুরু হয়। সে কাউকে না দেখেই গুলি চালাতে থাকে। আরিসু তাকে দেখে বুঝে যায় সে যে মুখোশটি পরে আছে তার কারণে সে শুধু সামনে দেখতে পায়, ডান বা বাম সে কিছু দেখতে পারে না। আরিসু এই কথা সবার সঙ্গে শেয়ার করে। এরপর উসাকি পাইপের সাহায্যে উপরে তলায় উঠে দরজাগুলো পরীক্ষা করতে থাকে। সেখানে সে আরেকজন খেলোয়াড়কে খুঁজে পায় যার নাম ছিল এগুনি, যার হাতে ছিল এক ধরনের অদ্ভুত ঘড়ি। এগুনি ছিল একজন প্রশিক্ষিত যোদ্ধা। এগুনি তার সঙ্গীকে বলে তুমি টার্গেটকে বিভ্রান্ত করে নিচে নামো আর আমি পেছন থেকে তাকে মেরে ফেলবো। কিন্তু যখন টার্গেটকে নিচে নামানো হয় তখন আগুনি তাকে মারে না, সে অপেক্ষা করে তার গুলি শেষ হওয়ার জন্য, আর যার ফলে তার সঙ্গীটি মারা যায়। আগুনি সত্যি খুব অদ্ভুত, তাই না? এরপর সে সেই টার্গেটের উপর গ্যাস ছাড়তে শুরু করে। এদিকে আরিসও একটি দরজা খুঁজে পায় যেখানে অসংখ্য গুলির চিহ্ন ছিল। না হলে টার্গেট এই দরজা থেকে এত গুলি চালাতো কেন? সাদা চুলের ছেলেটিও এটা বুঝতে পারে এবং সে আরিসুর সঙ্গে সে একই ঘরে যায়। কিন্তু সেখানে তারা আরেকটি টার্গেটের মুখোমুখি হয়। এখানে শান্তারু তার ডিভাইস নিয়ে টার্গেটকে শক করে, যেটা আমরা শুরুতে চার্জ হতে দেখেছিলাম। তবে টার্গেট আবার জ্ঞান ফিরে পায় এবং শান্তার উপর আক্রমণ করে। পালাতে পালাতে আরিসও আরেকটি ঘরে ঢুকে পড়ে। সেখানে সে দেখে 2টি বোতাম আছে এবং সেগুলো একসঙ্গে চাপতে হবে। আরিসও সাহায্যের জন্য কাউকে ডাকে। উসাকি সেখানে আসে। সে দেখে টার্গেটও সেখানে পৌঁছে গেছে এবং আরিসের সঙ্গে লড়াই করছে। তখন উসাকি শান্তারুর ডিভাইসের সাহায্যে টার্গেটকে আবার শক করে। এরপর তারা দুজনে একসঙ্গে লাফ দিয়ে একই সঙ্গে বোতামটি চেপে দেয়। সময় প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারা মাত্র 1 সেকেন্ড আগে কাজটা সম্পন্ন করে ফেলে। এরপর টার্গেট আবার মুখোশ খুলে ফেলে। তখন দেখা যায় সে আসলে একজন নারী। এখানে জানা যায় সেও একজন প্লেয়ার ছিল এবং তার কাজ ছিল সবাইকে হত্যা করা। আরিজু লক্ষ্য করে সেই নারীগুলো একটি ব্যান্ডে ছিল, যা কিছুক্ষণ পরে বিস্ফোরিত হয় এবং সে সেখানে মারা যায়। এরপর আরিসু তার বন্ধুরা ওয়াকিটকির মাধ্যমে কথা বলে তাদের বীজ খুঁজে বের করতে হবে। শান্তারু সেই নারীর কাছ থেকে একটি কাগজ পায় যেখানে কিছু রেখা আঁকা ছিল। সে কাগজটি নিজের কাছে রেখে দেয়। পরে তার বাড়িতে ফিরে আলোচনা করে। তখন খারুবে জানায় ওয়াকিটকিতে সে একই ধরনের একটি বার্তা শুনেছিল। এদিকে ছোটার সঙ্গে থাকা শিবুকে ভিসার ম্যাচ শেষ হতে চলছে, তবে তাদের আবার গেম খেলতে হবে ভিসা পাওয়ার জন্য। এবার সে এই 4 জনকে একটি নতুন গেম খেলতে হবে যার নাম ছিল হাইড অ্যান্ড সিক। এই গেমে তাদের একে অপরের কাছ থেকে লুকাতে ও খুঁজতে হবে।
গেম খেলার জন্য তাদের হেডফোন ও বিশেষ চশমা দেওয়া হয়। এগুলো পরার সঙ্গে সঙ্গে তাদের গলায় লক হয়ে যায় এবং ঠিক সেই একই ধরনের ব্যান্ডেজ তাদের গলায় আসে যেটা আগে সেই নারীটির গলায় ছিল। তারা একে অপরের মুখকে স্ক্যান করতে থাকে। এই গেমের লেভেল ছিল 7 অফ হার্টস। হার্টস কার্ডের মানে হলো এখানে একে অপরকে ধোঁকা দিতে হবে। এই গেমে একজন হবে ওল্ফ আর বাকিগুলো হবে বেড়া। তাকে বাকি খেলোয়াড়দের কাছ থেকে লুকিয়ে থাকতে হবে। যে কেউ তার চোখ স্ক্যান করলে সে নিজেই ওল্ফ হয়ে যাবে। সেখানে গেমের সময় ছিল 15 মিনিট। গেমের 15 মিনিট শেষ হওয়ার পর যে ওল্ফ থাকবে সে ছাড়া বাকি সবাই মারা যাবে। অর্থাৎ এই গেমের শেষ পর্যন্ত শুধু একজনই বেঁচে থাকবে। এক কথা শুনে আরিসুর বন্ধু ছোটা পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং নিজের গলায় ব্যান্ডেজ খুলে ফেলতে চায়। আরিসু তাকে বলে পাগলামিটা করো না, নইলে এটা ফেটে যাবে। ঠিক সেই সময় আরিসুর ছোটার চোখাচোখি হয়, এতে আরিসু অল্প হয়ে যায়। তখন সবাই বুঝে যায় ওল্ফ হতে হলে একে অপরের চোখে দেখে তাকাতে হবে। যখন সেই মেয়েটি অল্প হয় সে বাগানে গিয়ে লুকিয়ে পড়ে। সে চায় 15 মিনিট লুকিয়ে থাকতে যেন কেউ তাকে খুঁজে না পায় এবং সে বেঁচে যায়। কিন্তু খারুবে তাকে খুঁজে পায়। দুজনের মধ্যে ভীষণ লড়াই হয়। আরিসও সেখানে পৌঁছে যায়। সে সবাইকে থামাতে চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই অল্প হয়ে যায়। এবার সবাই আরিসুকে ঘিরে ধরে এবং তাকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই ছোটা সেখানে এসে আরিসুকে পালাতে সাহায্য করে। এই দুই বন্ধু তাদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। কি সুন্দর সময় তারা একসঙ্গে কাটিয়েছিল, কত ভালোবাসার সঙ্গে তারা বেঁচে ছিল। কিন্তু এখন এই গেমের কারণে একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। সবকিছু মনে করে আরিসও কাঁদতে থাকে। সে তার বন্ধুদের খুঁজে বেড়ায়, তাদের ডাকতে থাকে কিন্তু কেউ উত্তর দেয় না, কারণ এখন সবাই চায় আরিসের জন্য এই গেমটা খেলে। শেষে 10 সেকেন্ডে আরিসও বাইরে তার বন্ধুকে খুঁজে পায় এবং কথা বলতে চায়, কিন্তু কারো বলে আরিসও ধন্যবাদ। আর ঠিক আরিসোর চোখের সামনে তার বন্ধুর গলা ব্যান্ডেজ বিস্ফোরিত হয়, সে মারা যায়। আরিসোর 3 বন্ধুই ব্যান্ডেজ বিস্ফোরণে উড়ে যায়। বন্ধুদের মৃত্যুর আরিসো ভেঙে পড়ে, ভীষণ কান্না করে। সে খুব দুঃখিত হয়ে পড়ে। পরের দিন উসাগি নিজের জন্য খাবার খুঁজতে বের হলে রাস্তায় পড়ে থাকা আরিসোকে দেখতে পায়। সে আরিসোকে তুলতে নিজের বাড়িতে নিয়ে যায়। আমরা দেখি উসাগি একা থাকতে পছন্দ করতো। যখন আরিসো জ্ঞান ফিরে পায় তখন উসাগি তাকে সব কথা জানায়। সে বলে, তুমি আমাকে গেমে সাহায্য করছিলে, তাই আমিও তোমাকে সাহায্য করেছি। উসাগি তাকে তার বাবার কথা বলে। তার বাবা ছিলেন একজন দারুণ পর্বতারোহী। পাহাড়ে চড়তে তিনি ভীষণ ভালোবাসতেন, কিন্তু তার মৃত্যুর পর মিডিয়া মিথ্যা খবর ছড়ায় তিনি নাকি আত্মহত্যা করছিলেন। উসাগি বলে, এর মানে হলো একদিন আমরা সবাই আমাদের প্রিয় মানুষদের হারাবো, কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদের সঙ্গে সঙ্গে মারা যাব। মৃত্যু তখনই আসবে যখন আমাদের সময় হবে। তাই যতক্ষণ আমরা বেঁচে আছি আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই কথাগুলো বলে সে আরিসুকে সাহায্য পায়। ওগাসের কথা শুনে আরিসু সিদ্ধান্ত নেয় সে এই গেমের মূল মাথা বা নিয়ন্ত্রককে খুঁজে বের করবে এবং তার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নেবে। কিন্তু তখন তাদের বিচার মেয়াদ শেষের পথে ছিল। তাই রাতে তারা গেমিংয়ে একটি টানেলে পৌঁছায়, যেখানে তারা একটি বাসে 3জন খেলোয়াড়কে দেখতে পায় যারা আগে 3টি গেম জিতে এসেছে এবং তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তবে তাদের একজনের পায়ে আঘাত লেগেছিল, সে ঠিক মতো হাঁটতেও পারছিল না। এই গেমের নাম ছিল ডিস্টেন্স এবং এর লেভেল ছিল 4 অফ ক্লাবস। অর্থাৎ এটি একটি টিম ওয়ার্ক গেম, সবাইকে একসঙ্গে খেলতে হবে। তাদের 2 ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছাতে হবে। আর যদি তারা তা না পারে তাহলে কি হবে তা তো জানা কথাই। তাদের ফোনে একটি ইন্ডিকেটর ছিল যা দেখাচ্ছিল তাদের কতটা দূরত্ব অতিক্রম করতে হবে। প্রথমে তারা বাস চালানোর চেষ্টা করে, তারপর সবাই দৌড়ে সেই দূরত্ব পার করার চেষ্টা করে। তাদের টানেলের একেবারে অন্য প্রান্তে পৌঁছাতে হতো, যা ছিল অনেক দূর। যার পায়ে চোট লেগেছিল সে দৌড়াতে পারছিল না। সে তার বন্ধুদের যেতে বলে। তারা যেতে চাইছিল না, কিন্তু উপায় ছিল না। শেষে তারা তাকে সেখানে রেখে এগিয়ে যায়। তারা যখন প্রায় 6 কিলোমিটার পথ পেরিয়ে আসে তখন হঠাৎ একটি কালো প্যান্থার এসে হাজির হয় এবং বাসে দেখা সেই 3জনের একজনকে খেয়ে ফেলে। প্যান্থারটি যখন তাকে খাচ্ছিল তখন বাকি 3জন সুযোগ বুঝে পালিয়ে যায়। আরো সামনে গিয়ে আরিসু একটি মোটর বাইক দেখতে পায়। বাইকে জ্বালানি ছিল কিন্তু ব্যাটারি নাই। তাই আরিসু সিদ্ধান্ত নেয় সেই বাইকটি আবার বাসের কাছে নিয়ে যাবে, যাতে বাইকের জ্বালানি বাসের ব্যবহার করা যায় এবং বাসে থাকা আহত খেলোয়াড়কেও বাঁচানো যায়। এদিকে উগাসি আর তার সঙ্গে থাকা এক খেলোয়াড় শেষ পর্যন্ত এসে পৌঁছায়, কিন্তু সেখানে পানির ব্যারিকেড ছিল
যেখানে প্রচুর পানি জমেছিল। গেম শেষ হলেই সেই পানি টানেলে ঢুকে পড়বে এবং সবাই মারা যাবে। ইতিমধ্যে পানি টানেলে ঢুকতে শুরু করে উবাসের সঙ্গে থাকা খেলোয়াড়টি তাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখন আরিসু বাস নিয়ে সেখানে পৌঁছে যায়। উবাসি আরিসুর দিকে হাত বাড়িয়ে দেয় এবং সে বাসে উঠে আসে, কিন্তু মুহূর্তের মধ্যে বাসটি পানিতে ডুবে যায়। পরে যখন পানি সরে যায় তখন তারা বাসের উপরে দাঁড়িয়ে থাকে। তখন তারা বাসের গায়ে লেখা থাকে গোল শব্দটি। এটা দেখে আরিসু খুব চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে ফোনে যে শূন্য দূরত্ব দেখাচ্ছিল তার মানে তারা শুরু থেকেই গন্তব্যে ছিল। এই তিনজন সেই গেম জিতে গিয়েছিল। এরপর আরিসু কাছে একটি সেতুর নিচে দাঁড়িয়ে কথা বলে। আরিসু তাকে বিচের কথা বলে। সে বলে আমাদের এই গেমের নিয়ন্ত্রককে খুঁজে বের করতে হবে। কে জানে ওই জায়গায় হয়তো এমন মানুষ আছে যারা নিয়ন্ত্রককে খুঁজে পেতে চায়। এরপর কয়েকদিন কেটে যায়। এই সময় উবাসি আরিসুকে শিকার করার বিভিন্ন কৌশল শেখায়। তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। একদিন উবাসি আরিসু গেমিরে সব খেলোয়াড়দের উপর নজর রাখছিল। তখন তারা কিছু মানুষের হাতে সেই অদ্ভুত ঘড়ি দেখতে পায়, যেটা অ্যাগনি এবং তার সঙ্গীদের হাতে ছিল। তখন তারা বুঝতে পারে যারা এই ঘড়ি পরে আছে তারা একটি বিশেষ দলের সদস্য, যারা গেম জিতে বেঁচে থাকে। এরপর তারা একটি গাড়িতে চড়ে সেই গাড়িটিকে অনুসরণ করে। শেষ পর্যন্ত তারা একটি জায়গায় পৌঁছায় এবং সেখানে একটি হোটেল দেখতে পায়। তারা অবাক হয়ে দেখে পুরো শহরে যেখানে বিদ্যুৎ নেই সেখানে এই হোটেলে একমাত্র বিদ্যুৎ আছে। ঠিক সেই সময় কেউ এসে তাদের অজ্ঞান করে দেয়। জ্ঞান পেলে তারা দেখে তাদের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন লোক ছিল যাকে সবাই হ্যাটার বলে ডাকতো। সে বলে এখানে আমিই রাজা। সে আরো বলে সে আসল দুনিয়ায় যাওয়ার পথ জানে। দেয়ালে সব রাজা কার্ড ঝুলছিল। সে জানায় এখানে থাকা সব মানুষই তার বিশেষ লোক। তারা গেম জিতে কার্ডগুলো তার কাছে জমা দেয়। আর তোমাদের মধ্যে কেউ যদি কার্ড সংগ্রহ করতে পারে তাহলে একমাত্র সেই ব্যক্তি বাস্তব জগতে ফিরে যেতে পারবে। সে আরো বলে এখন তোমাদের আরেকটি গেম খেলতে হবে। যদি তোমরা জেতো তাহলে সেই কার্ডটিও আমার কাছে জমা দিতে হবে। আর যদি না করো তাহলে কি হবে তা তোমরা ভালোভাবে জানো। আরিসের কাছে সামনে আর কোনো উপায় ছিল না, তাই তারা দুজনেই হ্যাটারের শর্তে রাজি হয়। রাত নামতেই সবাই গেম খেলতে যায়। সেখানে তারা অ্যাগনি এবং সেই শান্তরকে দেখতে পায়। এই গেমে তাদের 4টি বন্য প্রাণীকে হত্যা করতে হবে। একটি বিশাল বাঘ, একটি প্যান্থার, একটি বন্য শুকুর এবং একটি ঈগল। অ্যাগনির দলের কাছে অস্ত্র ছিল, তাই তারা সহজেই প্রাণীগুলোকে মেরে ফেলে। অন্যদিকে উগাসি দলকে দেয়া হয় আলাদা একটি কাজ। তাদের অন্ধকারে একটি বিল্ডিং এর ভেতর একটি নির্দিষ্ট নম্বর খুঁজে বের করতে হবে। তাদের হাতে ছিল মাত্র 9টি দিয়াশলাই। উগাসি শেষ পর্যন্ত সেই নম্বরটি খুঁজে পায়। কিন্তু আসল গেমটি ছিল আরিসুর জন্য। হ্যাটারের দলের একজন সার্জন তার সঙ্গে ছিল। সে আসলে আরিসুর পরীক্ষা নিচ্ছিল। আরিসু সত্যিই যোগ্য কিনা, তাকে হ্যাটারের দলে রাখা যাবে কিনা সেটাই যাচাই করা হচ্ছিল। আরিসু যে গেমটি খেলছিল তার নাম ছিল লাইট বাল্ব। সে একটি ট্রান্সফরমারের নিচে দাঁড়িয়েছিল এবং টানেলে ধীরে ধীরে পানি ঢুকছিল। এই গেমের লেভেল ছিল 4 অফ ডায়মন্ডস, অর্থাৎ এখানে আরিসুকে নিজের বুদ্ধি ব্যবহার করতে হবে। তার সামনে একটি বাল্ব ছিল এবং 3টে সুইচ এ বি সি। তাকে বের করতে হবে কোন সুইচটি চাপলে বাল্বটি জ্বলবে। কিন্তু আসল সমস্যা ছিল বাল্বের দরজাটি বন্ধ হয়ে যাবে এবং সে বুঝতে পারবে না বাল্বটি জ্বলছে কিনা। এই গেমে এক মেয়ে হিসাব করতে ভুল করে এবং তাকে মেরে ফেলা হয়, কিন্তু আরিসু তার বুদ্ধি ব্যবহার করে কাজটি সফলভাবে সম্পন্ন করে। অর্থাৎ সঠিক সুইচটি ছিল ভি। সার্জনটি আগেই উত্তর জানতো, কিন্তু সে আরিসুকে কিছুই বলেনি। এরপর আরিসু আবার হোটেলে ফিরে আসে। আজ আরিসুকে হ্যাটারের সামনে উপস্থাপন করা হয়, কারণ আজ থেকে আরিসু তার দলের একজন সদস্য। সেই দিনই হ্যাটারের বিচার ম্যাচ শেষ হতে চলছিল, তাই সে সবাইকে জানায় আজ রাতে সে নিজেই গেম খেলতে যাবে। এমনি তার সঙ্গীদের ইশারা করে আজ হয়তো বড় কিছু ঘটতে চলছে। হ্যাটার চলে যাওয়ার পরে সকালে আরিসুর কাছে সবাইকে জিজ্ঞেস করে হ্যাটারের কি হয়েছে। কেউ বলে হয়তো সে পরের গেমে আটকে গেছে, কেউ বলে হয়তো তাকে লেজার লাইট দিয়ে মেরে ফেলা হয়েছে, কিন্তু কারোর কাছে সঠিক উত্তর ছিল না। এরপর আরিসু গুলি শব্দ শুনতে পায়। সে গিয়ে দেখে আগুনের লোকজন হ্যাটারের মধ্যে হয় একটি ডাস্টবিনে ফেলছে। তখন শান্তরু সেখানে আসে এবং বলে এগুলো সব সেই লোকদের লাশ যারা এই হোটেলের নিয়ম মানেনি। সে আরো বলে তার কাছে এখান থেকে বের হওয়ার একটি পরিকল্পনা আছে। প্রথমে আমাদের হ্যাটারের সব কার্ড চুরি করতে হবে। আমরা হ্যাটারকে বিশ্বাস করতে পারি না যে সে সত্যি আমাদের বাস্তব জগতে পাঠাবে। আরিসু তার কথা রাজি হয়। পরে একটি মিটিং এ ডাকা হয়। আরিসু সেখানে যায় এবং জানতে পারে হ্যাটার মারা গেছে।
এগনি জানায় হ্যাটার গেমে মারা গেছে, অর্থাৎ তাকেও হত্যা করা হয়েছে। হ্যাটারের মৃত্যুর পর এগনি নিজেকে রাজা ঘোষণা করে। যখন সব খেলোয়াড় জানতে পারে যে এখন এগনি তাদের নতুন রাজা এবং হ্যাটার মারা গেছে, তখন সবাই খুবই হতাশ হয়ে পড়ে। এদিকে শান্তারু আরিসুকে এগনির ঘরে পাঠায় যাতে সে তার সেফ থেকে সব কার্ড চুরি করতে পারে। সে আরিসুকে পাসওয়ার্ডও বলে দেয়, কিন্তু ঠিক তখনই সাইরেন বেজে ওঠে। শান্তারু পাসওয়ার্ড ঠিকই বলেছিল, কিন্তু আরিসু বুঝে বলে ফেলে। এগনির লোকেরা যখন আরিসুকে মারতে চাচ্ছিল, তখন এগনি একটি হরিণের ছবির দিকে তাকিয়েছিল। শান্তারু বুঝে যায় আসলে সেফটি ওই ছবির পেছনেই। সেই রাতে অ্যালিসকে ধরে ফেলা হয়। অন্যদিকে শান্তারু সববার চুরি করে ফেলে তার বন্ধুকে নিয়ে হোটেল ছেড়ে চলে যায়। তার বন্ধু তখন খুব অসুস্থ বোধ করছিল। অ্যালিসের কথা বলতে গেলে যখন সে হোটেল থেকে বের হয়, তখন সে থেকে হোটেলের উপর লেজার লাইট পড়ছে, অর্থাৎ সেই রাতে হোটেলটি গেম এরিয়া হয়ে গেছে এবং হোটেলের ভেতরে থাকা সবাই প্লেয়ার পরিণত হয়েছে। এরপর একটি ঘোষণা করা হয়, সবাই এক জায়গায় জড়ো হলে তারা দেখতে পায় একটি মেয়ে মরে পড়ে আছে, কেউ তাকে ছুরি দিয়ে হত্যা করছে। এরপর সবার ফোনে একটি মেসেজ আসে, এই মেয়েটিকে যে হত্যা করেছে তাকে খুঁজে বের করতে হবে। এই গেমের নাম ছিল উইচ হান্ট। তাদের হাতে সময় ছিল 2 ঘন্টা। এই সময়ের মধ্যে তাদের খুনিকে খুঁজে বের করে হোটেলের বাইরে আগুনে পুড়িয়ে দিতে হবে, তবেই গেম শেষ হবে। সবাই মনে করছিল যে খুনিটির মৃত মেয়েটির বন্ধু, কারণ সে সবসময় তার সঙ্গেই থাকতো, তাই সবাই তাকে আগুনে পোড়াতে চাইছিল। ঠিক তখনই সার্জন মেয়েটি এসে সবাইকে থামায়। তারপর এগনিও সেখানে আসে এবং বলে খুনিকে ধরতে হলে প্রয়োজনে সবাইকে মেরে ফেলতে হবে, কারণ খুনি তাদের মধ্যে একজন। যদি খুনিকে মেরে ফেলা যায় তাহলে গেম শেষ হবে। এই কথার পর হোটেলে ভীষণ বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। এদিকে উগাসি অ্যালিসকে খুঁজে পায়। সার্জন মেয়েটি মৃত মেয়েটির শরীর থেকে ছুরিটি বের করে এনে তাতে আঙুলের ছাপ পরীক্ষা করে। অন্যদিকে ছাদের উপর শান্তরু এগনির একজন লোকের সঙ্গে দেখা করে এবং বলে আমাদের মধ্যে কেউ একজন গেম মাস্টারের সঙ্গে যুক্ত আছে এবং সে আমাদের সব তথ্য গেম মাস্টারকে দিয়েছে। এসব কথা শুনে লোকটি খুব রেগে যায়। সে শান্তারুকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু শান্তারু উল্টো দিক থেকে প্লেয়ার গান ছুড়ে তাকে মহাঘাত করে। সার্জন মেয়েটি ততক্ষণে আসল খুনির পরিচয় জেনে ফেলেছিল, কিন্তু সে সবাইকে বলার আগেই কয়েকজন এসে তাকে অজ্ঞান করে দেয়। এরপর এখনই সবাইকে এক জায়গায় জড়ো করে। তখন অ্যারিসো বলে তুমি আসল খুনি। এগুনি স্বীকার করে হ্যাঁ আমি ওই মেয়েটিকে মেরেছি, কিন্তু কেউ এগুনিকে গুলি করার সাহস পায় না। তখন আরিসু বলে না, তুমি ওই মেয়েটিকে মারোনি, তুমি হ্যাটারকে মেরেছ। এগুনি হ্যাটারকে মেরেছিল কারণ এই লোকদের মধ্যে থাকতে থাকতে হ্যাটারের মানসিক অবস্থা নষ্ট হয়ে গিয়েছিল। সে গেমের পেছনে পড়ে যে কোনো কিছু করতে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু হ্যাটার ছিল এগুনির খুব ভালো বন্ধু, সে তাকে হারাতে চায়নি। তাই তার মনে হয়েছিল হ্যাটারের মৃত্যুর জন্য সবাই দায়ী। সেই কারণে সে হোটেলে হত্যাযজ্ঞ শুরু করে। এরিসু বলে গেম মাস্টার এখনো আমাদের সঙ্গে খেলছে, যেন সে আমাদের এখানে ফাঁদে আটকে রাখতে পারে। এই বিষয়টা প্রমাণ করার জন্য ওই মেয়েটি আত্মহত্যা করেছে। ঠিক তখনই সার্জন মেয়েটিও সেখানে আসে। মৃত মেয়েটির বন্ধু বলে আমি একজন ডিলার, আমি গেম মাস্টারের সঙ্গে দেখা করেছি। কথা শেষ হতে একটি লেজার লাইট নির্মমভাবে তাকে মেরে ফেলে। এরপর এগুনের এক লোক এসে সবাইকে গুলি করতে শুরু করে, কিন্তু এগুনি তাকে টেনে আগুনের ভেতরে নিয়ে যেতে, এতে সবার জীবন বেঁচে যায়। এরপর বাকিরা মৃত মেয়েটির দেহ আগুনে পুড়িয়ে ফেলতে যায়। এখানে গেম শেষ হয়। হোটেলটি তখন আগুনে জ্বলছিল, সবাই হোটেলের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এর মাঝে আমরা দেখি শান্তারু হাতে একটি 10 of Hearts কার্ড আছে। এখান থেকে বের হতে আর শুধু একটি বেস কার্ড দরকার। পরদিন আরিসু মৃত মেয়েটির একটি ভিডিও দেখে। সেই ভিডিওতে মেয়েটি বলে সে একজন গেম ডিলার ছিল এবং প্রতিটি গেমের শেষে সে আগেই জানতো। তাকে বলা হয়েছিল গেমগুলোকে আরো রোমাঞ্চকর বানাতে, আর যেদিন সে নিজেকে গেম ডিলার বলে প্রকাশ করবে সেদিনই তাকে মেরে ফেলা হবে। ভিডিওতে আরিসু একটি গাড়ির কথাও দেখে। সে সেখানে গিয়ে দেখে চারদিকে অসংখ্য মৃতদেহ পড়ে আছে। সেখানেই শান্তারুকেও দেখতে পায়। সে তাকে সেই কাগজটি দেখে যা সে আগে সেই টার্গেট নারীর পকেটে খুঁজে পেয়েছিল। আসলে সেটি ছিল সেখানে পৌঁছানোর একটি মানচিত্র। আরিসুর কিছু বোঝার আগেই সমালো জ্বলে ওঠে। কম্পিউটার স্ক্রিনে সে একই দলের এক নারীকে দেখে যে গেম মাস্টার হয়ে কাজ করত। সে আরিসুকে সব কার্ড সংগ্রহ করার জন্য অভিনন্দন জানায়। সে বলে তুমি পরের রাউন্ডে পৌঁছে গেছো, যদি এই রাউন্ড পার করতে পারো তাহলে বেস কার্ড পাবে। বিল্ডিং থেকে বেরিয়ে তারা দেখে একটি বিশাল ব্যানার, যেখানে কি থিং কার্ড রাখা ছিল। সেই ব্যানারটি পুরো শহর জুড়ে ঘুরছিল। আর এখানেই
গেমটি শেষ হয় এবং সিজন 11 শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।